হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11-এর সেমিস্টার 1 যে নিউ সিলেবাস তার সজীব জগৎ বা লিভিং ওয়ার্ল্ড এর উপরে 108টা এমসিকিউ কোশ্চেন এখানে আলোচনা করব। এর দুটো পার্ট হবে, এটা পার্ট 1 এবং নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে। এবার তোমাদের প্র্যাকটিস সেট অবশ্যই তোমরা প্র্যাকটিস করো, যেগুলো তোমাদের পরীক্ষায় ভালো নম্বর বা 100% নম্বর আনতে সাহায্য করবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, আজ থেকে আনুমানিক কত বছর আগে পৃথিবীর বুকে প্রথম প্রাণের উদ্ভব হয়েছিল? পৃথিবীতে প্রথম প্রাণ এসেছিল কত? পৃথিবীর সৃষ্টি হচ্ছে আজ থেকে মোটামুটি 4.8 বিলিয়ন ইয়ার্স অ্যাগোতে। কিন্তু পৃথিবীতে প্রথম প্রাণ এসছে কবে? আজকে থেকে মোটামুটি 3.6 বিলিয়ন ইয়ার্স অ্যাগোতে, বা অনেক জায়গায় দেখবে 3.8 বিলিয়ন ইয়ার্স অ্যাগোতে, অনেক জায়গায় দেখবে 3.5 বিলিয়ন ইয়ার্স অ্যাগো। তো অপশন হচ্ছে এ। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? ম্যালপিজি, থিওফ্রাস্টাস, অ্যারিস্টটল এবং ল্যামার্ক। এখানে আমরা বলবো অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে জীববিদ্যার জনক বলা হয়। আবার তোমার প্রাণী বিজ্ঞানের জনকও বলা হয় থাকে, প্রাণীবিজ্ঞান বা জুলজির জনকও বলা হয়ে থাকে। তারপর 3 নম্বর বলছে কি, জীববিদ্যা বা বায়োলজি শব্দটির প্রবর্তন কে করেছিলেন? জীববিদ্যা বা বায়োলজি শব্দটির প্রবর্তন করেছিলেন ল্যামার্ক প্রথম বলেছিল এই জীববিদ্যা বা বায়োলজি শব্দটি। 4 নম্বর কোশ্চেনে, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়ে থাকে। 5 নম্বর বলছে, শ্বসন হলো একটা তাপ মোচনকারী বিক্রিয়া, তাপ শোষক বিক্রিয়া। তাপ মোচনকারী বিক্রিয়া, কারণ এর মধ্যে তাপ উৎপন্ন হয়। শ্বসনের মধ্যে খাদ্যের মধ্যে যে শক্তি নিহিত ছিল, সেই শক্তিটা জারিত হয়ে গিয়ে তোমার এটিপি আকারে প্রকাশ পায়, তাই এর মধ্যে তাপের উৎপাদন হয়। আর তাপের শোষণ হয় কোথায়? সালোক সংশ্লেষ পদ্ধতি তাপের শোষণ হয়। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি, প্রোটোপ্লাজমের সংগঠন দেখা যায় সমস্ত সজীব কোষে। প্রোটোপ্লাজম বলতে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম হচ্ছে, নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম এর গঠন সমস্ত সজীব কোষে দেখতে পাওয়া যায়। 7 নম্বর বলছে, নিম্নলিখিত কোনটি বায়োটা নয়? বায়োটা বলতে কি, ফ্লোরা অ্যান্ড ফনা। তাহলে এখানে বায়োটা বলতে জীব বোঝানো হচ্ছে, পৃথিবীর সমস্ত জীব স্তরকে, সেটাকে বলা হচ্ছে ফ্লোরা এবং ফনা, দুটোই হবে। অর্থাৎ ফ্লোরা বলতে উদ্ভিদ জগৎকে বোঝাচ্ছে, আর ফনা বলতে প্রাণী জগৎকে বোঝাচ্ছে। সুতরাং সি নম্বর অ্যান্সার। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম প্রবর্তন করেন হুইটেকার, ওয়াল্টার রোজন, ডারউইন, উইলসন। প্রথম ওয়াল্টার রোজন প্রথম কী করেছিল? এই বায়োডাইভার্সিটি শব্দটি প্রমাণ করেছিল বা প্রবর্তন করেছিল। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ফাদার অফ বায়োডাইভার্সিটি বলা হয় কাকে? উইলসনকে, ল্যামার্ককে, অ্যারিস্টটলকে, মিলারকে। উইলসনকে বলা হয় ফাদার অফ বায়োডাইভার্সিটি। 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, রিও ডি জেনাইরো তে কত খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন হয়েছিল? 1992 খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়ার রিও ডি জেনাইরোতে প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল। 11 নম্বরে, জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? প্রাণীর বৈচিত্র্য, মানুষের বৈচিত্র্য, প্রাণী উদ্ভিদের বৈচিত্র্য, উদ্ভিদ বৈচিত্র্য। এটা প্রাণী এবং উদ্ভিদের বৈচিত্র্য, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যত ভিন্ন ধরনের প্রজাতির জীব বসবাস করবে, সেটাই হচ্ছে প্রজাতি, সে উদ্ভিদ হোক বা প্রাণী হোক। 12 নম্বর কোয়েশ্চেন বলছে, জীববৈচিত্র্যের প্রকারভেদের অন্তর্গত বিষয়গুলি হলো জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। পার্বত্য, শহরভিত্তিক, গ্রাম্য বিষয়, প্রাণীভিত্তিক, উদ্ভিদভিত্তিক। এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। অর্থাৎ জিনগত দিক থেকে কত ধরনের ভিন্ন ধরনের জীব এবং তাদের মধ্যে ডিস্টেন্স কত, জিনের পার্থক্য কত আছে, সেটা নির্ভর করে। প্রজাতিগত মানে হচ্ছে এর কত ধরনের প্রজাতিগত বলা হয় যারা ইন্টারব্রিড অর্গান, যারা পরস্পরের সঙ্গে প্রজননে অংশগ্রহণ করে, তারা হচ্ছে ইন্টারব্রিডিং অর্গানিজম। সেখানে কতগুলো ভিন্ন ধরনের ইন্টারব্রিড অর্গানিজম রয়েছেন। তারপর হচ্ছে বাস্তুতান্ত্রিক, মানে একটা ইকোসিস্টেমে কত ধরনের আলাদা আলাদা প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ রয়েছে, সেটা হচ্ছে তোমার
বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। 13 নম্বর কোয়েশ্চেন বলছে একটি বৃহৎ অরণ্যের সকল স্থায়ী প্রাণীদের বৈচিত্র্যের বৃহৎ অরণ্যের সকল স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যকে বলা হচ্ছে কি একটা বৃহৎ অরণ্য। এখানে কিন্তু অনেকগুলো বলেন একটা বৃহৎ অরণ্য কিন্তু প্রজাতিগত বৈচিত্র্য। তারপর হচ্ছে কি আর এখানে তোমার আলফা বৈচিত্র্য একটা নাম হচ্ছে কমিউনিটি বৈচিত্র্য। কমিউনিটি মানে একটা কমিউনিটির মধ্যে যতগুলো বৈচিত্র্য পাওয়া যায় তাই কমিউনিটি বৈচিত্র্য বলা হয়ে থাকে। তারপর 14 নম্বর কোয়েশ্চেন হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর বৈচিত্র্যকে একটা নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর বৈচিত্র্য একটা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন জীবগোষ্ঠীর বৈচিত্র্যকে আমরা কি বলবো? আমরা বলবো তোমার হচ্ছে কি আলফা বৈচিত্র্য। নির্দিষ্ট অঞ্চলে যখন একটা নির্দিষ্ট অঞ্চল বলবে তখন হচ্ছে আলফা বৈচিত্র্য। যখন দুটো অঞ্চল বলবে পাশাপাশি দুটো অঞ্চল বলবে তখন বিটা বৈচিত্র্য। আর যখন অনেকগুলো খুব বড় ভৌগোলিক অঞ্চল খুব বড় ভৌগোলিক অঞ্চলের কথা বলো খুব বড়, তাহলে যখন একটা নির্দিষ্ট অঞ্চলের জীব বৈচিত্র্যের কথা বলছেন আলফা বৈচিত্র্য। যখন পাশাপাশি দুটো বাস্তুতন্ত্র বা দুটো ভৌগোলিক অঞ্চলের মধ্যে জীবের বৈচিত্র্য পার্থক্য বলে বিটা বৈচিত্র্য। আর যখন বিস্তীর্ণ এলাকা জুড়ে ভৌগোলিক অঞ্চল জুড়ে যখন পার্থক্য সেটা হচ্ছে গামা বৈচিত্র্য। 15 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পরস্পর সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে সৃষ্টি বৈচিত্র্য। পরস্পর অঞ্চলগুলির সৃষ্টি বৈচিত্র্যকে আমরা বিটা বলি। পরস্পর অঞ্চল বলতে এটা একটা ভৌগোলিক অঞ্চল, এটা একটা অঞ্চল, পাশাপাশি অবশ্য দুটো বাস্তুতন্ত্র বা দুটো অঞ্চলের মধ্যে যখন জীব বৈচিত্র্য সেটা বিটা বৈচিত্র্য। একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্য কি বলা হচ্ছে? তোমার গামা বৈচিত্র্য। ক্লিয়ার হলো? যখন একটা বৃহৎ অঞ্চল আছে আর বৃহৎ অঞ্চলে অনেকগুলো জীব বৈচিত্র্য রয়েছে, অনেকগুলো বাসস্থান রয়েছে, অনেকগুলো তোমার বাস্তুতন্ত্র রয়েছে, এদের মধ্যে যে বৈচিত্র্য দেখতে পাচ্ছি তখন সেটাকে বলছি গামা বৈচিত্র্য। তাহলে একটা নির্দিষ্ট অঞ্চলে যখন হচ্ছে আলফা বৈচিত্র্য যখন একটা নির্দিষ্ট অঞ্চল জীবগোষ্ঠীর বৈচিত্র্যকে আমরা বলছি আলফা বৈচিত্র্য। পরস্পর সংলগ্ন অঞ্চলগুলোর মধ্যে সৃষ্টি বৈচিত্র্যকে আমরা বলছি বিটা বৈচিত্র্য। তারপর হচ্ছে কি যখন অনেক বৃহৎ ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ের জীবের প্রজাতির সামগ্রিক বৈচিত্র্য আমরা বলছি গামা বৈচিত্র্য। 17 নম্বর কোয়েশ্চেন বলছে জীব বৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ কি? তাদের সংরক্ষণের অভাব। অবশ্যই কোনো একটা জীবকে সংরক্ষণ না করলে সে জীবটা নিয়ার ফিউচারে খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবে। তারপর 18 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নের কোনটি জীব বৈচিত্র্য ধ্বংসের কারণ নয়? তাহলে পশুপালন করা জীব বৈচিত্র্য ধ্বংসের কারণ নয়। সে প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে জীব বৈচিত্র্য নষ্ট হতে পারে, গৃহ নির্মাণ করার ফলে বনচ্ছেদ ডিফরেস্টেশন যার ফলে ওদের বাসস্থান নষ্ট হতে পারে, আর একটা শিকারের মাধ্যমে হতে পারে। 19 নম্বর বলছে আমেরিকা থেকে ভারতে আগত একটা আগন্তুক প্রজাতির নাম কি? সেটা হচ্ছে পার্থেনিয়াম। বর্তমানে ভারতবর্ষের কৃষি জগতের একটা খুব বড় সমস্যা। পার্থেনিয়ামের গ্রোথ রেটটা এত হাই এই কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। পার্থেনিয়াম থেকে আবার অ্যালার্জির মতো ডিজিজ তৈরি হচ্ছে। আর পার্থেনিয়াম যেখানে জন্মাবে সেখানে ফেনোলিক সাবস্ট্যান্সগুলো ছেড়ে দেয় বলে অন্যান্য গাছ জন্মাতে পারে না। 20 নম্বর বলছে ল্যান্টানা ক্যামেরা নামক আগন্তুক কোথা থেকে এসেছিল? ল্যান্টানা ক্যামেরা গাছটা কোথা থেকে এসেছে? মেক্সিকো থেকে। 21 নম্বর বলছে যে প্রজাতি বিলুপ্ত হলে অন্যান্য প্রজাতিরও বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তাকে বলা হচ্ছে কিস্টোন স্পিসিস। যেমন সুন্দরী গাছ, যেমন হচ্ছে তোমার সুন্দরী গাছ সুন্দরবনের, বা হচ্ছে তোমার হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এরা সব হচ্ছে কিস্টোন স্পিসিস। কারণ এরা মারা গেলে কী হবে যে তোমার পরিবেশের ইকোসিস্টেমের অন্য অনেক জীবের উপর প্রভাব পড়বে, তারা বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সেজন্য কিস্টোন স্পিসিস বলা হয়। 22 নম্বর বলছে দেখো যেসব প্রজাতির সদস্যরা ভৌগোলিকভাবে সীমাবদ্ধ স্থানে অথবা ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিক্ষিপ্তভাবে বসবাস করে ও বর্তমানে অবলুপ্তির সম্ভাবনা নেই তাদেরকে বলা হচ্ছে বিরল প্রজাতি। মানে তারা কি হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন এলাকায় অল্প অল্প করে আছে কিন্তু বিলুপ্ত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, সুতরাং তারা হচ্ছে বিরল প্রজাতি, অর্থাৎ সংখ্যা কমে গেছে অনেক। 23 নম্বর বলছে কি বিপদগ্রস্ত বা সংকটগ্রস্ত উদ্ভিদ অথবা যেসব উদ্ভিদ প্রজাতির সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে
ক্রমশ কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে এবং যাদেরকে এখনই অবধি পুনরুদ্ধার করা হয়নি তাদের মানে ওদের সংখ্যাটা কমতে আছে, কিন্তু তাদের প্রতি কোনো নজর দেওয়া হয়নি, তাদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি, তারা হচ্ছে এন্ডেঞ্জার্ড, বিপদগ্রস্ত হয়ে আছে। 24 নম্বর কোশ্চেন বলছে যেসব প্রজাতির সদস্য সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে, সময়মতো সংরক্ষণ করা হয় না বলে বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাদের কি বলা হয়? বিপন্ন প্রজাতি। আমরা বলতে পারি তাদের কি বলা হয়? তাদের বিপন্ন প্রজাতি বলি। তাহলে বলছে যে সমস্ত প্রজাতির সদস্যরা, 22 নম্বর কোশ্চেন কি বললো? যে সমস্ত সদস্য প্রজাতিরা বিভিন্ন জায়গায় অল্প অল্প করে আছে কিন্তু এখনো বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আসেনি, বিলুপ্ত হয়নি, তারা বিরল প্রজাতি। আর বিপদগ্রস্ত বা সংকটগ্রস্ত উদ্ভিদ মানে যাদের সংখ্যা খুবই কমে গেছে, সংরক্ষণ না করলে খুব নিয়ার ফিউচারে একদম কমেই যাবে বা ধ্বংস হয়ে যাবে, তারা হচ্ছে তোমার এন্ডেঞ্জার্ড। আর যেগুলোর সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং সময়মতো সংরক্ষণ করা হয় না বলে বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাদের বিপন্ন প্রজাতি বলা হয়। 25 নম্বর বলছে IUCN কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? IUCN প্রতিষ্ঠিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে, 1948-এ IUCN প্রতিষ্ঠিত হয়েছিল। IUCN এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার and natural resources. 26 নম্বর কোশ্চেন বলছে বিপদগ্রস্ত প্রজাতির তালিকা প্রকাশিত করেন কে? IUCN প্রকাশিত করে। এবার ZSI এর ফুল ফর্ম কি? জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। FRI এর ফুল ফর্ম হচ্ছে কি? ইন্ডিয়ান FRI ফরেস্ট রিসার্চ অফ ইন্ডিয়া, ফরেস্ট রিসার্চ অফ ইন্ডিয়া, ইউনাইটেড নেশন। 27 নম্বর বলছে গ্রিন ডেটা বুকে তথ্য থাকে বিপন্ন প্রাণী, বিলুপ্ত উদ্ভিদের, বিপন্ন বিরল উদ্ভিদের, এন্ডেমিক উদ্ভিদের। 27 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে যে এ থাকে বিপন্ন এবং বিরল উদ্ভিদের ডেটা যেখানে থাকে সেটা গ্রিন ডেটা। কোন সংস্থা রেড ডেটা বুক নির্মাণ করে? সেটা IUCN করে। রেড ডেটা বুক করেন IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার ন্যাচারাল রিসোর্সেস। IBWL ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ, ইন্ডিয়ান বোর্ড of wildlife, World Wide Fund for Nature, WWF Fund for Nature। তো BNS হচ্ছে বোম্বে ন্যাশনাল হিস্ট্রি সোসাইটি, BNS হচ্ছে বোম্বে ন্যাশনাল হিস্ট্রি সোসাইটি, স্টাডি সোসাইটি। রেড ডেটার বুকে নিম্নলিখিত কোনটি নথিভুক্ত থাকে? বিপন্ন প্রজাতির তালিকাগুলো তোমার 70 নম্বর অ্যান্সার উল্লেখ থাকে। 30 নম্বর কোয়েশ্চেন বলছে WWF এর সংকেত হিসেবে কোন প্রাণীকে ধরা হয়? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এর জন্য জায়ান্ট পান্ডার সিম্বল হিসেবে ব্যবহার করা হয়। 31 নম্বর WWF এর সম্পূর্ণ রূপটি কি? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এ নম্বর। 32 নম্বর হচ্ছে WCU প্রগতির হচ্ছে ওয়ার্ল্ড কমিউনিটি ইউনিয়ন, দ্য ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন, এটা হচ্ছে ওয়ার্ল্ড, বি নম্বর অ্যান্সার ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন। 33 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি? ইনসিটু, এক্সিটু, তার ইনসিটু সংরক্ষণ মানে যে বনাঞ্চলে জীবটি বাস করছিল সেখানে তাকে সংরক্ষণ করা হলো ইনসিটু, আর যেখানে তোমার এক্সিটু মনে হয়েছে সেখানে অন্য জায়গায় মানে বাসস্থান থেকে অন্য জায়গায় নিয়ে কৃত্রিমভাবে তৈরি অংশে মানে জায়গায় যখন উদ্ভিদ বা প্রাণীদের সংরক্ষণ করা হবে তখন সেটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। তাহলে অ্যান্সার A and B। 34 নম্বর কোয়েশ্চেন বলছে ইনসিটু সংরক্ষণ, প্রাকৃতিক বাসস্থানে জীববৈচিত্র্য সংরক্ষণকে বলা হয় ইনসিটু সংরক্ষণ, যেমন ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ এসব। তা 35 নম্বর হচ্ছে কোনটি ইনসিটু সংরক্ষণের অন্তর্ভুক্ত নয়? তাহলে এখানে হচ্ছে কি জাতীয় উদ্যান, চিড়িয়াখানা, চিড়িয়াখানা হচ্ছে মানুষের তৈরি, সুতরাং এটা ন্যাচারাল পরিবেশের বাইরে।
এখানে সংরক্ষণকে বলা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। 36 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটিতে ইনসিটু সংরক্ষণ করা হয়? ইনসিটু সংরক্ষণ মানে কি, যেখানে ন্যাচারাল পরিবেশে উদ্ভিদ উদ্যান মানে বোটানিক্যাল গার্ডেন, এটা এক্সিটু। জাতীয় উদ্যান এটা হচ্ছে ইনসিটু। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে এক্সিটু, এবং ক্রায়ো প্রিজার্ভেশন এটা এক্সিটু। এখানে অ্যান্সার হচ্ছে বি, ন্যাশনাল পার্ক। গির স্যাংচুয়ারিতে প্রধান সংরক্ষিত প্রাণী গির। গিরে কি হচ্ছে ইন্ডিয়ান লায়ন, সিংহকে। এটা গির কোথায় রয়েছে? গুজরাটে। গুজরাটে গির রয়েছে। গুজরাটে কি রয়েছে? গির রয়েছে। তো গিরকে সংরক্ষণ করা হয়েছে গুজরাটে করা হচ্ছে, গুজরাট। তারপরে বলছে কাজিরাঙ্গা বিখ্যাত কেন? কাজিরাঙ্গা হচ্ছে কি, মেইনলি কাজিরাঙ্গা এক্সটিংক্ট গন্ডারের জন্য কাজিরাঙ্গা বিখ্যাত। কাজিরাঙ্গা কোথায় রয়েছে? আসাম। জলদাপাড়া, পশ্চিমবঙ্গের জলদাপাড়া উদ্যানটি কোথায় অবস্থিত? আসামে অবস্থিত, পশ্চিমবঙ্গে অবস্থিত। 40 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের একটি ন্যাশনাল পার্কের নাম বলো। পশ্চিমবঙ্গের এটা জলদাপাড়া। আসাম কাজিরাঙ্গা আসাম। গির হচ্ছে গুজরাট। আর জিম করবেট হচ্ছে উত্তরাখণ্ড। জিম করবেটটা হচ্ছে উত্তরাখণ্ডে পাওয়া যাচ্ছে। 39 নম্বর অ্যান্সার। উড়িষ্যার শিমলিপাল। উড়িষ্যার শিমলিপাল রয়েছে। এর 40 নম্বর জিম করবেট। 40 নম্বর হচ্ছে জিম করবেটে তোমার উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে অবস্থিত জাতীয় উদ্যানটির নাম কি? সেটা হচ্ছে জিম করবেট। তো জিম করবেট হচ্ছে কি, জিম করবেট জাতীয় উদ্যান, এটা হচ্ছে ভারতবর্ষের ফার্স্ট ন্যাশনাল পার্ক। এটা প্রতিষ্ঠা করেছিল কি? জিম করবেট, ন্যাচারালিস্ট জিম করবেট ন্যাশনাল পার্ক। বর্তমানে নাম হচ্ছে হেইলি ন্যাশনাল পার্ক। আর প্রেজেন্ট নেম হচ্ছে হেইলি ন্যাশনাল পার্ক। হলো। আর মধ্যপ্রদেশ হচ্ছে এমপি, মধ্যপ্রদেশ হচ্ছে কানহা। বেথুরি হচ্ছে নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। বান্দিপুর অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? কর্ণাটকে, কেরলে, পশ্চিমবঙ্গে এবং হচ্ছে কি সিকিমে। এটা হচ্ছে কর্ণাটকের বান্দিপুর। 43 নম্বর সংরক্ষিত বনাঞ্চলের উদাহরণ নয় কোনটা? পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর, গুজরাটের গির, গুজরাটের কচ্ছের রান। এটা সংরক্ষিত বনাঞ্চল না। ম্যাপ, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। বি নম্বর। 45 নম্বর হচ্ছে নিয়মিতভাবে পরিবেষ্টিত এবং সুরক্ষিত পরিবেশ যেখানে মানুষের প্রবেশ আইনগত নিষিদ্ধ, তাকে বলা হচ্ছে কোর জোন। কারণ একটা বায়োস্ফিয়ার রিজার্ভের 3টে জোন থাকে। একটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে কোর রিজিয়ন, এটা হচ্ছে কোর রিজিয়ন। তারপর থাকে বাফার জোন। তারপরে থাকে তোমার ট্রানজিশনাল জোন। এখানে মানুষকে অ্যালাউ করা হয়, হিউম্যান অ্যালাউড। ঘর থাকার জন্য, ঘর বাড়ির চাষবাসের জন্য ট্রানজিশনাল চলবে। বাফার জন্য কি হচ্ছে, শুধুমাত্র ট্যুরিস্ট গাইডের জন্য। আর এটা হচ্ছে রিসার্চ পারপাস, এখানে কোনো পার্সোনাল অ্যালাউ থাকে না। 46 ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? ভারতের বেথুয়াডোরি, নন্দা দেবী, নকরেক এবং নীলগিরি। প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে আমাদের নীলগিরি কোথায় রয়েছে? নীলগিরি তামিলনাড়ু। তাহলে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হলো জিম করবেট, আর প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে তামিলনাড়ু। হলো। নন্দা দেবী কোথায় রয়েছে? নন্দা দেবী উত্তরাখণ্ড। এই জায়গাগুলো মনে রাখবে। বেথুরির আমাদের নদিয়া, আর নকরেক হচ্ছে মেঘালয়া। সুন্দরবন হলো সংরক্ষিত বনভূমি, জাতীয় উদ্যান, সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপর 48 নম্বর হচ্ছে মানুষ, সুন্দরবন এবং শিমলিপাল রয়েছে উড়িষ্যা।
মানস রয়েছে আসাম, সুন্দরবন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। এই তিনটে কি হলো কি সংরক্ষিত বনভূমি, বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান এবং কোনোটি নয়, এর সবগুলো হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ অংশ। উদ্ভিদ এবং প্রাণীকে তাদের আবাসস্থলের বাইরে সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হয় ex situ সংরক্ষণ। 50 নম্বর বলছে উদ্ভিদ উদ্যানের মুখ্য উদ্দেশ্য কি? জীববৈচিত্র্যের ex situ সংরক্ষণ, জীববৈচিত্র্যের in situ সংরক্ষণ, অর্থনৈতিক গুরুত্বপূর্ণ উদ্ভিদের সংরক্ষণ, কোনোটি নয়। মেন উদ্দেশ্যই হচ্ছে তোমার জীববৈচিত্র্যের ex situ সংরক্ষণ। এবং ex situ কার সংরক্ষণ? যেগুলো বিপন্নপ্রায় প্রজাতি বা যেগুলো উন্নত মানের বা অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন। এখানে অ্যান্সার এ হবে। 51 নম্বর বলছে কি বিপন্ন প্রজাতির জন্য ex situ সংরক্ষণ করা, বিপন্ন প্রজাতির জন্য ex situ সংরক্ষণ করা হয় বন্যপ্রাণী অভয়ারণ্যে না, অভয়ারণ্যে in situ, বায়োস্ফিয়ার রিজার্ভে in situ, জাতীয় উদ্যান এখানে ক্রায় সংরক্ষণ। ক্রায় সংরক্ষণ মানে -196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কোনো কিছু লিকুইড নাইট্রোজেনের মধ্যে কোনো কিছু সংরক্ষণ করে ক্রায় সংরক্ষণ। ক্রায় কথার অর্থ হচ্ছে লো টেম্পারেচার। তারপর 52 নম্বর কোয়েশ্চেন বলছে ex situ সংরক্ষণ বাস্তবায়িত হয় যার মাধ্যমে, তা হলো ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, ক্রায়ো রিজার্ভ প্রোটেক্টেড এরিয়া। এখানে হচ্ছে সি নম্বর ক্রায়ো প্রিজার্ভেশন। 53 নম্বর বলছে ex situ সংরক্ষণের উদাহরণ হলো ক্রায়ো সংরক্ষণ, চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন সবগুলো। 54 নম্বর কোয়েশ্চেন বলছে পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানাটি অবস্থিত আসামে, আলিপুরে, নেপালে, দার্জিলিংয়ে। পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানাটি কোথায়? দার্জিলিং অবস্থিত। 55 নম্বর বলছে পশ্চিমবঙ্গের বিখ্যাত বোটানিক্যাল গার্ডেনের নাম হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। এবার একা শিবপুর বোটানিক্যাল গার্ডেনও বলা হয়ে থাকে, শিবপুর বোটানিক্যাল গার্ডেন। তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 56, পরাগরেণু এবং বীজের সংরক্ষণ করা হয় ক্রায়ো প্রিজার্ভেশন পদ্ধতিতে। 57 নম্বর বলছে অতি নিম্ন তাপমাত্রায় -196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার জীবদের ক্ষুদ্রতম অংশ সংরক্ষণের পদ্ধতিকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। বিশেষ করে এখানে পোলেন বা তোমার কোনো জাম সেলকে প্রোটেক্ট করা হয়। 58 বলে জিন ব্যাংক কিসের উদাহরণ? একটা ex situ সংরক্ষণের উদাহরণ। তারপর হচ্ছে 59 বলছে বীজ ব্যাংকের উদাহরণ। বীজ ব্যাংকের উদাহরণ হলো মিলেনিয়াম সিড ব্যাংক, অস্ট্রেলিয়ান প্ল্যান্ট ব্যাংক এবং উভয়। তাহলে মিলেনিয়াম সিড ব্যাংক এবং অস্ট্রেলিয়ান প্ল্যান্ট ব্যাংক দুটো হচ্ছে তোমার বীজ ব্যাংকের বা সিড ব্যাংকের উদাহরণ। 60 নম্বর বলছে বীজ ব্যাংকে বীজ সংরক্ষণের জন্য কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার -20 থেকে -22 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দরকার হয়? বীজ ব্যাংকে বীজ সংরক্ষণের জন্য কত ডিগ্রি টেম্পারেচার দরকার পড়ে? -20 থেকে -22। 61 নম্বর বলছে অধিক জীববৈচিত্র্য সম্পন্ন বাস্তুতান্ত্রিক অঞ্চলগুলোকে হটস্পট রূপে বর্ণনা করেছিলেন কে? বিজ্ঞানী কে? মায়ার্স। প্রথম হটস্পট মানে অধিক জীব, যে সমস্ত অঞ্চলে জীববৈচিত্র্য খুব বেশি পরিমাণে রয়েছে সেগুলোকে ব্যাখ্যা করেছিল কে? হটস্পট রূপে মায়ার্স প্রথমে করেছিল। পৃথিবীতে জীববৈচিত্র্যের সংখ্যা কতটি? এখানে 34টা বলেছে, অনেক সময় কি এটা 36টা বলে। বর্তমানে জীববৈচিত্র্য সংরক্ষণ হটস্পটের সংখ্যা হচ্ছে 36টা। তার মধ্যে ভারতবর্ষে রয়েছে 4টা। কি কি? ভারতবর্ষে রয়েছে কি? ইন্দো বার্মা, সুন্দাল্যান্ড, ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন হিমালয়া। ইস্টার্ন হিমালয়া, ওয়েস্টার্ন ঘাট, এই 4টা হচ্ছে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ, যারা ইন্ডিয়ার সঙ্গে রিলেটেড। 64 নম্বর বলছে মেগা ডাইভার্সিটি দেশগুলো ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আমেরিকা, ফ্রান্স, পাকিস্তান, আরব, আফগানিস্তান কোন না, এটা ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল। 65 নম্বর বলছে কি শ্রেণীবিন্যাসের পদ্ধতিগুলো কয়টি? 4টি। শ্রেণীর পদ্ধতিকে আমরা 3টি ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে আর্টিফিশিয়াল বা কৃত্রিম, যেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল। একটা হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক। একটা হচ্ছে তোমার ফাইলোজেনেটিক বা জাতিজনিগতভাবে। আর্টিফিশিয়াল দিয়েছিল কে? আর্টিফিশিয়াল দিয়েছিল তোমার অ্যারিস্টটল। ন্যাচারাল দিয়েছে কে? বেনথাম অ্যান্ড হুকার।
অ্যান্ড হুকার। আর ফাইলোজেনেটিক কে দিয়েছে? এটা হচ্ছে এংলার অ্যান্ড প্রান্তল। এংলার অ্যান্ড প্রান্তল। শ্রেণীবিন্যাসের বেসিক ইউনিট কি? তাহলে শ্রেণীবিন্যাসের বেসিক হচ্ছে প্রজাতি। শ্রেণীবিন্যাসের গোত্রের অর্থাৎ আমরা যদি ভাগ করি কিংডম, কিংডম, তারপর হচ্ছে ফাইলাম, তারপর শ্রেণী ক্লাস, অর্ডার গোত্র, বর্গ অর্ডার, ফ্যামিলি গোত্র, জেনাস স্পিসিস, প্রত্যেক ট্যাক্সন বলা হয়। তারপর হচ্ছে শ্রেণীবিন্যাসের গোত্রের নিচে, গোত্র মানে কি? ফ্যামিলি, ওর নিচে কে থাকছে? ওর নিচে থাকছে তোমার গণ, অর্থাৎ গণ এখানে অ্যান্সার। তারপরে অন্ত প্রজনন সক্ষম জীবগোষ্ঠীকে 68 নম্বর কি বলছে? অন্ত প্রজনন সক্ষম জীবগোষ্ঠীকে আমরা কি বল? যারা পরস্পর ইন্টারপ্রেট করে তারাই হচ্ছে প্রজাতি। 69 বলছে পরস্পর সাদৃশ্যযুক্ত কতগুলো গণ নিয়ে গঠিত অংশকে বলা হচ্ছে সাধ্য গণ, সেটা হচ্ছে ফ্যামিলি বা যেটাকে আমরা গোত্র বলছি। তারপর নেক্সট, মানুষ কোন গোত্রভুক্ত? মানুষ হচ্ছে হোমিনিডি গোত্রভুক্ত। 71 নম্বর বলছে নিম্নলিখিত এককগুলোর মধ্যে সর্বাপেক্ষা বেশি সংখ্যক জীব অন্তর্ভুক্ত হয় কোথায়? পর্বে, গণে, প্রজাতি এবং গোত্রে। উপর থেকে নিচে যত থাকবে সেখানে নাম্বার অফ অর্গানিজম বাড়বে, তাহলে পর্বে। তারপর হচ্ছে কি অর্ডার সবচেয়ে বেশি থাকে, তারপর অর্ডার পরে ক্লাসে বেশি থাকে, ক্লাসের পরে তো কি ফাইলামে বেশি থাকে, ফাইলামের উপরে আরও কিংডমে বেশি থাকে। নিম্নলিখিতের মধ্যে কোনটি শ্রেণীবিন্যাস পদ্ধতি নয়? এটা কোনটি নয় অ্যান্সার, মানে কৃত্রিম, প্রাকৃতিক এবং জাতীয় তিনটে হচ্ছে শ্রেণীবিন্যাসের পদ্ধতি। 73 নম্বর বলছে সর্বাপেক্ষা প্রাচীন শ্রেণীবিন্যাস পদ্ধতি হচ্ছে কি? কৃত্রিম। এটা দিয়েছিল কি? অ্যারিস্টটল। 74 থিওফ্রাস্টাস, সিসালফিনো, লিনিয়াস প্রণীত শ্রেণীবিন্যাস পদ্ধতি কোনটি? সেটা সহজ সরল পদ্ধতি, যেটা কৃত্রিম পদ্ধতি বলা হচ্ছে। 75 নম্বর হচ্ছে শ্রেণীবিন্যাসের 21টি ধাপের উল্লেখ করেন কে? সে করেছিল কি? সিমসন করেছিল। 21টি ধাপের যে উল্লেখ আছে সে 21 ধাপের উল্লেখ করেছিল কে? সিমসন। জীবের তাৎক্ষণিক শনাক্তকরণ সম্ভব হয় কোন শ্রেণীবিন্যাস পদ্ধতির মাধ্যমে? তাৎক্ষণিকটা হয় সম্ভব হয় একমাত্র কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতির মাধ্যমে। তাৎক্ষণিক অর্থাৎ দুই একটা ক্যারেক্টারকে নিয়ে তাকে পৃথক করা হলো। আর প্রাকৃতিক মানে যখন অনেকগুলো ক্যারেক্টার নিয়ে একসাথে কোনো জীবকে অন্য জীবের সাথে তুলনা করবে। আর প্রাকৃতিক মানে সবগুলো ক্যারেক্টারের সঙ্গে কী থাকবে? তার ইভলিউশন রিলেশনশিপ, যে তার উত্থান সে সম্পর্ক স্থাপিত হবে, তখন সেটা হচ্ছে জাতিজনিগত। ৭৭ নম্বর বলছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতির সমর্থক হন কোন? ন্যাচারাল সিস্টেম হচ্ছে বেনথাম অ্যান্ড হুকার, সি। 78 বলছে সর্বাপেক্ষা উন্নত শ্রেণীবিন্যাস পদ্ধতি কোনটি? সেটা জাতিজনিগতভাবে। 79 কার্ল লুইস প্রদত্ত জীবজগতের ডোমেনের অন্তর্গত নয়, যেটি আর্কিব্যাক্টেরিয়া, সেটা ফাঞ্জি। কারণ কার্ল লুইস কী করেছিল? কার্ল লুইস 3 ডোমেন সিস্টেম দিয়েছে, 3 ডোমেন সিস্টেম 2000-এ দিয়েছিল। সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে প্রোক্যারিয়া, আর্কিয়া এবং ইউব্যাকটেরিয়া, তিনটি রয়েছে। একটা হচ্ছে কি আর্কিয়া, প্রোক্যারিয়া and prokarya, eukarya। তারপর সমস্ত জীবের উৎপত্তি একটি আদিম অণুজীব থেকে হয়েছে, তাকে আমরা কি বলি? প্রোজিনেট বলি, প্রোজিনেট, যেখান থেকে সব জীব উৎপত্তি হয়েছে। 81 নাম হচ্ছে প্রোজিনেটের অপর নাম হচ্ছে লুকা। লুকা কথার লুকা, লুফা, মুফা অ্যান্ড পুফা। তো লুকা কথার অর্থ হচ্ছে, লুকা শব্দের অর্থ লাস্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টার। লাস্ট ইউনিভার্সাল, পরের প্রশ্ন দেওয়া আছে লাস্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টার, লাস্ট ইউনিভার্সাল, বি নম্বর অ্যান্সারটা। আর হচ্ছে মুফা মানে হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পুফা মানে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তারপর 83 নাম্বার হচ্ছে তাহলে এখানে লুকা, লাস্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টার। 83 বলছে ডোমেন আর্কিতে অবস্থিত রাজ্যটি কোনটা? আর্কিওব্যাকটেরিয়া। 84 বলছে দেখো তীব্র লবণাক্ত মাধ্যমে জন্মাতে পারে এমন একটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে হ্যালো ব্যাকটেরিয়া। হ্যালো কথার অর্থ হচ্ছে লবণাক্ত। 85 বলছে ডোমেন ব্যাকটেরিয়া, ডোমেন ব্যাকটেরিয়ার অন্তর্গত গোষ্ঠী হলো, ডোমেন ব্যাকটেরিয়ার অন্তর্গত গোষ্ঠী হলো কি? প্রোক্যারিওটস, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, স্পাইরোকিটিক, সবগুলো হবে এখানে। ফার্মিকিউটস কোন ডোমেনের অন্তর্গত? সেটা
ফার্মিকোটস হচ্ছে ব্যাকটেরিয়ার অন্তর্গত। 87 বলছে ইউক্যারিয়া ডোমেন কয়টি রাজ্য আছে? ইউক্যারিয়া ডোমেনে কি রয়েছে? দেখো ইউক্যারিয়া ডোমেনে রয়েছে ফানজি রয়েছে, ছত্রাক, তার আগে প্রোটিস্টা রয়েছে, অ্যানিমেলিয়া রয়েছে, তার আগে রয়েছে প্ল্যান্টি। তাহলে 4টি তোমার ভাগ রয়েছে। 88 নম্বর বলছে যে ডোমেন ইউক্যারিয়ার অন্তর্গত নয়, ডোমেন ইউক্যারিয়ার অন্তর্গত নয় যে রাজ্যটি, সেটা হচ্ছে কি প্ল্যান্টি মিথানোজেন্স, কারণ মিথানোজেন্স হচ্ছে মিথেন ব্যাকটেরিয়া, আর্কিওব্যাক্টেরিয়া অন্তর্গত। 89 হচ্ছে অ্যামোয়েবা স্পিসিস কোন রাজ্যের অন্তর্গত? এটা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। তারপর বলছে 90 নম্বর ট্যাক্সোনমি শব্দের প্রবক্তা কে করেছিলেন? এপিডি ক্যান্ডোলিয়াম। ট্যাক্সোনমির জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। 92 বলছে বিজ্ঞানের যে শাখায় নামকরণ, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? ট্যাক্সোনমি বলা হয়। 93 বলছে ট্যাক্সোনমির প্রাথমিক ধাপগুলোর নাম হলো শনাক্তকরণ, শ্রেণীবিভাগ এবং নামকরণ, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার। 94 বলছে কোনটি বা কোনগুলো ট্যাক্সোনমি উপাদানরূপে বিবেচিত হয়? নামকরণ, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস সব কটায়। ট্যাক্সন হলো কি প্রত্যেকটা, অর্থাৎ এখানে আমরা কিংডম পাচ্ছি, তারপর ফাইলাম পাচ্ছি বা ডিভিশন পাচ্ছি, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তাহলে উপর থেকে নিচের দিকে আসবে জীবের সংখ্যা কোন থাকবে, এবং সবচেয়ে বেসিক হচ্ছে প্রজাতি, এবং প্রত্যেকটা ইউনিটকে বলা হচ্ছে একটা ট্যাক্সন। তো ট্যাক্সন হচ্ছে যে কোনো ট্যাক্সোনমিক র্যাঙ্ক। ট্যাক্সোনমির ক্ষুদ্রতম একটি হলো কি, সবচেয়ে ক্ষুদ্রতম এক হচ্ছে প্রজাতি, এবং যত উপরের দিকে বাড়তে থাকবে জীবের সংখ্যা তোমার ক্রমশ বাড়তে থাকবে। তারপর কি ট্যাক্সোনমিতে কি শব্দটি ব্যবহার করা হয় কিসের জন্য? কি শব্দটি শনাক্তকরণ করার জন্য, অর্থাৎ ধরুন দুটো অ্যানিমাল অফ দুটো প্ল্যান্টকে নেওয়া হলো, তাদের মধ্যে কিছু যে আইডেন্টিফাইং ক্যারেক্টারের মাধ্যমে একটা অপর থেকে আলাদা হচ্ছে, সেটা হচ্ছে কি 90 জীবের কিছু বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবদ্ধকরণ, নামকরণ এবং শনাক্তকরণ করার নীতিকে জীবের কিছু বাহ্যিক চরিত্রের ভিত্তিতে, জীবের কিছু বাহ্যিক চরিত্রের ভিত্তিতে শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস এই করণ কথাটি বলা হচ্ছে কি, সেটাকে বলা আলফা ট্যাক্সোনমি বলা হয়। তারপর আলফা ট্যাক্সোনমি কোনটা হলো? তাহলে জীবের জাস্ট কিছু প্রাকৃতিক শ্রেণীবিন্যাস যেটা সরি কৃত্রিমটা যেরকম হচ্ছে কিছু বৈশিষ্ট্যকে নিয়ে যা জীবকে আলাদা করে দেওয়া, সেটা হচ্ছে আলফা ট্যাক্সোনমি। এবার অঙ্গ সংস্থান, শারীরবৃত্তীয়, ভ্রূণতত্ত্ব, বাস্তু সংস্থানগত এবং প্রজননবিদ্যার তথ্যের উপরে সেটা হয়ে গেল কি ওমেগা ট্যাক্সোনমি। তাহলে ওমেগা ট্যাক্সোনমি মানে হচ্ছে যে ওর সবগুলো বৈশিষ্ট্য আমি নিচ্ছি, কিন্তু আলফা ট্যাক্সোনমি মানে বাহ্যিক বৈশিষ্ট্য। এবার 100 নম্বর বলছে বাহ্যিক বৈশিষ্ট্য অঙ্গ সংস্থানের নিয়ে মানে মরফোলজি, এটা বলা হয় কি মরফো ট্যাক্সোনমি। সায়োট্যাক্সোনমি মানে কোষের গঠন, ডিএনএ স্ট্রাকচার এগুলো। 101 কোষ, কোষীয় উপাদান, কোষ বিভাজন নির্বাচন করা হয়, যেটা সায়োট্যাক্সোনমি। 102 বলছে ট্যাক্সোনমি সিস্টেমটি যদি সমর্থন করেন কে? বিজ্ঞানী ম্যাসন। বিজ্ঞানী ম্যাসন বলেন ট্যাক্সোনমি সিস্টেমেটিক দুটো হচ্ছে সমর্থক শব্দ। সিস্টেমেটিক শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন? লিনিয়াস, হাচিনসন এবং সিম্পসন এবং ক্যান্ডোলে। 103 নম্বর কোয়েশ্চেন বলছে কে প্রথম ব্যবহার করেছিলেন? সেটা হচ্ছে কি সিম্পসন। স্পিসিস শব্দের প্রবর্তক কে? স্পিসিস শব্দের প্রবর্তক হচ্ছে জন রে। বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট কে দিয়েছিল? মায়ার এবং ডবসনসকে দুজনে দিয়েছিল। 106 নম্বর স্ত্রী ঘোড়া ও পুরুষ গাধার মিলনে দ্য ইন্টার স্পেসিফিক। ইন্টার কেন স্পেসিফিক কেন? কারণ এটা দুটো আলাদা প্রজাতি, ঘোড়া এবং গাধা। তারা হচ্ছে হাইব্রিড প্রজাতি, তার নাম হচ্ছে মিউল। ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে প্যারেন্টাল প্রজাতি থেকে ধর এটা একটা বাসস্থান ছিল, পরিবেশ ছিল, কোনো কারণে এর মধ্যে দিয়ে একটা নদী তৈরি হয়ে গেল বা পাহাড় তৈরি হয়ে গেল, তারপরে কি ভৌগোলিকভাবে দুটো অর্গানিজম আলাদা হয়ে গেল, সেটা কি বলা হচ্ছে অ্যালোপ্যাট্রিক সিম্প্যাট্রিক। সিম্প্যাট্রিক মানে হচ্ছে যখন একই পরিবেশের মধ্যে কিছু জীব আলাদা হয়ে গেছে, ওরা আলাদা হয়ে বসবাস শুরু করে, তখন সিম্প্যাট্রিক। আর অ্যালোপ্যাট্রিক মানে যখন পুরো একটা ভৌগোলিক কারণে তারা পরস্পর থেকে আলাদা হয়, হচ্ছে অ্যালোপ্যাট্রিক। এখানে অ্যালোপ্যাট্রিক অ্যান্সার। 108 নম্বর ভৌগোলিক বাধার কারণে জননগত পৃথকীকরণ ঘটে, দুই বা ততোধিক প্রজাতির সৃষ্টি হলে সেটাকে আমরা বলি প্যারাপেট্রিক স্পিসিস। প্যারাপেট্রিক স্পিসিস বলে থাকি আমরা। প্যারাপেট্রিক, প্যারা মানে আদার্স। তো এই হয়ে গেল আজকের আমাদের কোয়েশ্চেন সিরিজ। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই তোমরা বলে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।